ভাষা দিবসকে নতুন করে মনে করা, স্মৃতিচারণা করাটা কিন্তু অত্যন্ত জরুরি। যখন এই অন্তর্বর্তী সরকার 2026-এর জাতীয় যে ক্যালেন্ডার, জাতীয় ছুটির ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার থেকে 21শে ফেব্রুয়ারির ছুটি বাতিল করে দেয়, পরে বলে আমরা ক্ষমা প্রার্থী, ভুলবশত হয়ে গিয়েছে, তাদেরকে অবশ্যই সেই ভাষা দিবস আরও একবার মনে করিয়ে দেওয়া দরকার। কিন্তু আপনাদের যদি বুঝতে হয় ভাষা আন্দোলন, তাহলে বুঝতে হবে আগে যে 47-এ ধর্মের উস্কানি দিয়ে তো দেশ ভাগ করে দিয়েই ছিল, কিন্তু পূর্ব পাকিস্তান ছিল বাংলা ভাষা কেন্দ্রিক একটা ভূখণ্ড, সেখানে উর্দু আরবির কোনো জায়গা ছিল না। আপনারা আপনাদের অন্তর্বর্তী সরকারকে গিয়ে প্রশ্ন করতে পারবেন যে কাজ কেন এই বাংলাদেশের এই অবস্থা? যে ভাষা আন্দোলন বাংলাদেশকে একটা আলাদা স্বীকৃতি দিয়েছিল, সেই ভাষা আন্দোলনের একজন অন্যতম নায়ক মুজিবুর রহমান। তিনি বুঝেছিলেন যদি এই রাষ্ট্রে বাঙালির দাবিকে মান্যতা দিতে হয়, বাঙালির অধিকার যদি ছিনিয়ে নিতে হয়, তাহলে সরকার গঠনে বাঙালিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে হবে। তিনি বাংলাদেশে দাঁড়িয়ে, মানে তৎকালীন পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে এক ঝাঁক বাঙালির সমাবেশে বলছেন উর্দুই হবে দেশের রাষ্ট্রভাষা, বাঙালি তুমি বাংলা ভুলে যাও। বহু মানুষ গুলিতে আহত হয়েছে, মুহূর্তেই এমার্জেন্সি ওয়ার্ড পূর্ণ হয়ে যায়, আহতদের অনেকেই মুমূর্ষ, তাদের সঙ্গে আসা মানুষজন আর চিকিৎসককে ঠাসাঠাসি হয়ে যায় জরুরি বিভাগ। ভাষা আন্দোলনের কতজন শহীদ হয়েছিলেন সে বিষয়ে সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এই গান আজ শুধুমাত্র গানেই সীমাবদ্ধ থেকে গেছে। বাঙালির অন্তরে, মননে, বিশেষ করে যে পূর্ব পাকিস্তান আজ বাংলাদেশ, সেই বাংলাদেশের বাঙালির মননে এই গান কতটুকু জায়গা ধরে রয়েছে এবং এই গান কতটুকু তাদের উজ্জীবিত করে তা নিয়ে অনেক সন্দেহ এই মুহূর্তে রয়েছে। কেন? তার কারণ বাংলাদেশ আর বাংলাদেশ নেই, এই কথা আমি আপনাদের বারবার বলে আসি এবং প্রতিটি এপিসোডেই প্রায় রিপিট করি। আজও সেই বক্তব্যই আপনাদের আরও একবার প্রমাণ করে দেখিয়ে দেব যে বাংলা ভাষার জন্য তৈরি একটা রাষ্ট্র, আজ সেই বাংলাকেই, সেই বাঙালিকেই, সেই বাংলাদেশে অপমানিত হতে হচ্ছে, অবদলিত হতে হচ্ছে। কেন? তার কারণ এই অন্তর্বর্তী সরকার, হঠাৎ করে জুড়ে এসে উড়ে বসা একটা সরকার, যে সরকার একটা রাষ্ট্রকে ভেঙে চুরমার করে দিয়েছে। আর সেইখানে দাঁড়িয়ে আজ ভাষা দিবসকে নতুন করে মনে করা, স্মৃতিচারণা করাটা কিন্তু অত্যন্ত জরুরি। যখন এই অন্তর্বর্তী সরকার 2026-এর জাতীয় যে ক্যালেন্ডার, জাতীয় ছুটির ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার থেকে 21শে ফেব্রুয়ারির ছুটি বাতিল করে দেয়, পরে বলে আমরা ক্ষমা প্রার্থী, ভুলবশত হয়ে গিয়েছে, তাদেরকে অবশ্যই সেই ভাষা দিবস আরও একবার মনে করিয়ে দেওয়া দরকার। আজ তাই আপনাদের সঙ্গে আমি এই রণক্ষেত্রে আমার এপিসোডের নাম দিয়েছি বাংলা ভুলেছে বাংলাদেশ। এই এপিসোডে আপনাদের আমি জানাবো যে আসলে ভাষা আন্দোলন শুরুটা কিভাবে হয়েছিল, ইতিহাস কি, এবং এই ভাষা আন্দোলন থেকেই আস্তে আস্তে একটা দেশের, একটা রাষ্ট্র গঠনের আন্দোলন হয়ে উঠেছিল এবং শেষমেশ সেই রাষ্ট্র স্বীকৃতি পেয়ে গিয়েছিল। আজ কোথায় সেই বাংলাদেশ? মূলত আজকের আমাদের এই এপিসোডে আমরা আলোচনা করব বাংলা ভাষা আন্দোলন এবং বাংলাদেশের ভূমিকা এবং আজকের বাংলাদেশের প্রেক্ষাপট। তাহলে চলুন শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। শুরুতেই একটা লাইক করে দিন ভিডিওটিতে এবং সাবস্ক্রাইব করে রাখুন আর+ নিউজ 24x7 রণক্ষেত্রের প্রতিটি এপিসোড দেখার জন্য। দেখুন, আমি প্রথম স্লাইডেই রেখেছি যে ভাষা আন্দোলনের সূচনাটা ঠিক কিভাবে হয়েছিল। BBC বাংলা নিউজ করেছে এই খবর। 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যেভাবে সূচনা হয়েছিল আন্দোলনের। প্রথমত আপনাদের বলে রাখি, এই যে ভাষা আন্দোলন, যেই জন্য 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উদযাপন করে গোটা বিশ্ব, সেই দিনটা আসলে কিন্তু বাংলা ভাষাকে অর্পিত করা, সেই দিনটা 21শে ফেব্রুয়ারি। এবং এই ভাষা আন্দোলন আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ইতিহাস পড়েন তাহলে আপনারা হয়তো ভাববেন যে 52 সালে শুরু হয়েছিল।
আরও ভালো করে বললে এই ভাষা আন্দোলনের স্ফুলিঙ্গ দেখা গিয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গের সময় থেকেই। কিন্তু আজ আপনাদের সেই ইতিহাস শোনাবো না, সেটা আরও একদিন আপনাদের সঙ্গে আলোচনা করব। মানভূম ভাষা আন্দোলন আসলে কি সেটা আপনাদের জানাবো। আজ সেই বিষয়ে যাব না, আজ শুধু বাংলাদেশের নজরে আমরা দেখব ভাষা আন্দোলনকে। দেখুন বিবিসি নিউজ বাংলা কি বলছে, যে প্রায় 2000 কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি ভূখণ্ডের দুটি ভিন্ন ভাষার জাতিসত্তাকে মিলিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকেই মাতৃভাষাকে কেন্দ্র করে সূচনা হয়েছিল আন্দোলনের। 47 সালে দেশভাগ হয়। এখন যেটা বাংলাদেশ সেটা তখন পূর্ব পাকিস্তান ছিল আর পশ্চিম পাকিস্তান, এই দুটো মিলিয়ে একটা রাষ্ট্র হয়, যে রাষ্ট্রের নাম হয় পাকিস্তান। কিন্তু দেখুন যে দুটো ভূখণ্ড, এই দুটো ভূখণ্ডের মাঝে প্রায় 2000 কিলোমিটারের দূরত্ব ছিল, 2000 কিলোমিটারের দূরত্ব। সেই সময় যেই সময়ে এই ভারত ভাগ হয়েছিল সেই সময় জিন্নার তথ্য ছিল যে আপাতত তো এইভাবে কামড় মেরে আমরা দেশ তৈরি করে নিই, পরে আমরা বিস্তৃত হব, আস্তে আস্তে ছেয়ে যাব এবং গোটা ভারতকে আমরা দখল করে নেব। এই মতলব নিয়েই কিন্তু এই ধরনের একটা, এই যে 2000 কিলোমিটার দূরত্বে থাকা দুটো ভূখণ্ড নিতে রাজি হয়ে গিয়েছিলেন সেই সময় তৎকালীন পাকিস্তানিরা। এবার দেখুন কি হয়েছিল, তারা যেটা ভেবেছিল তার উল্টোটাই হয়েছিল 71 সালে। কিন্তু এর সূত্রপাত কিন্তু 47 সাল থেকেই শুরু হয়েছিল। বলছে কি, আর এই ভাষা আন্দোলনকেই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পথে প্রথম পদক্ষেপ হিসেবে মনে করা হয়। ভাষা থেকে যেভাবে আন্দোলনের সূচনা হয়েছিল, 47 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল, তার আগেই আসলে শুরু হয়েছিল ভাষা নিয়ে বিতর্ক। শুনুন, শুধু ধর্মের উস্কানি দিয়ে মানুষকে বিভাজন তৈরি করা হয়েছিল মানুষের মধ্যে, ধর্মের উস্কানি দিয়ে। গান্ধীজি যারা পড়েছেন, নেতাজি যারা পড়েছেন, তারা জানবেন যে তারা কখনোই এই ভারতকে ভাগ করার পথে ছিলেন না। বুঝতে পারছেন? শুধুমাত্র কয়েকজন ক্ষমতালোভী তারা এইটাকে, এটা একটা পৃথক বিষয়, আপনাদের আলাদা করে বোঝাতে হবে যে কেন ভারত ভাগ হয়েছিল। কিন্তু আপনাদের যদি বুঝতে হয় ভাষা আন্দোলন, তাহলে বুঝতে হবে আগে যে 47-এ ধর্মের উস্কানি দিয়ে তো দেশ ভাগ করে দিয়েই ছিল, কিন্তু পূর্ব পাকিস্তান ছিল বাংলা ভাষা কেন্দ্রিক একটা ভূখণ্ড। সেখানে উর্দু আরবির কোনো জায়গা ছিল না। তারা যতটা সাবলীল ছিল বাংলা ভাষাতে, ঠিক ততটাই তারা ঘৃণা করত উর্দু, হিন্দি, আরবির মতন ভাষাগুলিকে। আর সেখান থেকেই শুরু হয় একটা ভেতরে লড়াই, ঠান্ডা যুদ্ধ। দেখুন, ভাষা সৈনিক আব্দুল মতিন ও আহমদ রফিক তাদের ভাষা আন্দোলন ইতিহাস ও তাৎপর্য বইয়ে লিখেছেন, প্রথম লড়াইটা প্রধানত ছিল সাহিত্য সংস্কৃতি অঙ্গনেই সীমাবদ্ধ। এই বইটির বর্ণনা অনুযায়ী দেশভাগের আগেই 40-এর দশকের শুরুতেই সাহিত্যিকেরা বিষয়টি নিয়ে কথা বলেছেন। আব্দুল মতিন ও আহমেদ রফিক লিখেছেন, ভাষা আন্দোলন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর সূচনা মূল আন্দোলন শুরু হওয়ার কয়েক দশক আগেই এবং বাঙালি মুসলমানের সেকুলার জাতীয়তাবোধ এর পেছনে কাজ করেছে। আজ আপনি আপনার অন্তর্বর্তী সরকারের নেতৃত্বাধীন বাংলাদেশে গিয়ে জিজ্ঞাসা করুন কোনো মুসলমান ভাই বোনকে যে আপনি সেকুলার, কি বলেন একবার উত্তরটা নিয়ে নেবেন, এবং সেই উত্তরটা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন। আমার কমেন্ট বক্সে অনেকেই এসে হিংসা ছড়ায়, অনেকেই যা নয় তাই একদম ব্যক্তিগত স্তরে গিয়ে তারা গালিগালাজ করে। আমি তাদেরকে স্বাগত জানাই, প্রত্যেকের মতামত আমাদের একান্ত কাম্য। কিন্তু আপনাদের আমি বলছি, যারা স্পেসিফিকভাবে আমার কমেন্ট বক্সে এসে হিংসা ছড়ান, তাদেরকে আমি টার্গেট করে বলছি, আপনারা আপনাদের অন্তর্বর্তী সরকারকে গিয়ে প্রশ্ন করতে পারবেন যে কাজ কেন এই বাংলাদেশের এই অবস্থা? এইখানে হিংসা না ছড়িয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভবনের বাইরে? আজ ক্রিকেট নিয়ে বাংলাদেশের যা অবস্থা, গোটা বিশ্বে ছি হচ্ছে, ছি। প্রথমত হিন্দু হত্যা, হিন্দু নিধন যজ্ঞ চলল, আমরা দেখলাম, বুঝতে পারছেন, এখনও চলছে, সেভাবে সংবাদ শিরোনামে উঠে আসছে না। তারপর ক্রিকেট নিয়ে ভারতকে শিক্ষা দিতে গিয়ে নিজেদের জাত চিনিয়ে দিল বাংলাদেশ। এখন গোটা বিশ্ব দেখছে সেই বাংলাদেশকে। এতদিন প্রচুর লম্বা চওড়া ডায়লগ মারছিলেন আসিফ নজরুল, তিনি এখন চুপ, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে এখন প্রেস কনফারেন্সে ডাকাই হচ্ছে না। প্রশ্ন করতে পারবেন অন্তর্বর্তী সরকারকে গিয়ে যে গোটা ব্লান্ডার তৈরি করে দেওয়ার পর আসিফ নজরুল কোথায় গিয়ে মুখ লুকিয়েছেন, কেন আর প্রেস কনফারেন্স করছেন না? আমি তাদেরকে বলছি যারা আমার কমেন্ট বক্সে এসে হিংসা ছড়ান, স্পেসিফিকভাবে হিংসা ছড়ান, তাদেরকে বলছি হিংসা ছড়াবেন না, ভালোবাসা ছড়ান। দেখুন কি বলছে,
তখন কিন্তু এইটা তৈরি হয়েছিল আন্দোলনটা যে বাঙালি মুসলমান তাদের সেকুলার জাতীয়তাবোধ, মানে আমার কাছে সবার আগে আমার মাটি, আমার কাছে সবার আগে আমার মাতৃভূমি, আমার কাছে সবার আগে আমার মাতৃভাষা, তারপর ধর্ম। এই ভাবটা তখন প্রত্যেকটা মানুষের মনে ছিল, বুঝতে পারছেন? আর সেখান থেকেই বিরোধ শুরু হয় ওই উর্দুভাষী পাকিস্তানের বিরুদ্ধে, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে। দেখুন তারপর বলছে অবিশ্বাসের বীজ বপন শুরু হয় কখন থেকে? 1947 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেছিলেন। আর তখন ভাষা নিয়ে বিতর্ক আবারও জেগে উঠেছিল। ততদিনে মুসলিম বাঙালিদের আত্ম অন্বেষণ শুরু হয়ে গিয়েছিল। তারা মনে মনে ভেবে নিয়েছিল যে আমরা আগে বাঙালি, তারপর আমরা মুসলমান। এখন বাংলাদেশে গিয়ে জিজ্ঞাসা করুন যারা সংখ্যা গুরু, বিশেষ করে মৌলবাদী ভাবধারায়, পাকিস্তানের ভাবধারায় উদ্বুদ্ধ, তাদেরকে জিজ্ঞাসা করুন গিয়ে যে আপনারা বাঙালি আগে না মুসলমান আগে, কি উত্তর দেয়? সেই উত্তরটা আমার কমেন্ট বক্সে লিখুন, হিংসা ছড়াবেন না। কি বলছে দেখুন, দেশ বিভাগের কয়েক মাসের মধ্যেই 1947 সালে পাকিস্তানের প্রথম মুদ্রা, ডাক টিকিট, ট্রেনের টিকিট এবং পোস্টকার্ড ইত্যাদি থেকে বাংলাকে বাদ দিয়ে শুধুমাত্র উর্দু আর ইংরাজি ভাষা ব্যবহার করা হয়। পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশনের এই ঘোষণায় তারপর ঢাকায় ছাত্র বুদ্ধিজীবীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুঝতে পারছেন, মুদ্রা যেটা তৈরি হয়েছিল, বাংলা নেই, অথচ একটা বড় ভূখণ্ড যারা বাংলাভাষী, অথচ পশ্চিম পাকিস্তানে তত ভোট ছিল না যত ভোট পূর্ব পাকিস্তানে ছিল। বুঝতে পারছেন, তা সত্ত্বেও একটা ভাষাকে এড়িয়ে যাওয়া হলো, স্রেফ এড়িয়ে যাওয়া হলো। কি কারণে? কারণ বাংলা ভাষা তো। আচ্ছা, প্রথম মুদ্রা, ডাক টিকিট এবং ট্রেনের টিকিট, পোস্টকার্ড সবেতেই বাংলা ভাষা উধাও। এবার দেখুন, কমিশনের বাঙালি কর্মকর্তারা সরকারি কাজে বাংলা ভাষার প্রয়োগের দাবিতে বিক্ষোভ করেন। এরপর তো এখানে শুরু হয়ে যায় বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আন্দোলন একটা শুরু হয় যে কেন বাংলা ভাষাকে বাদ দিয়ে দিচ্ছ ভাই, বাংলা ভাষাকে বাদ দেওয়া যাবে না। এই যে ছাত্র বুদ্ধিজীবী থেকে শুরু করে সরকারি কর্মচারী কর্মকর্তারা সবাই নেমে পড়ে বিক্ষোভে। তারা একটা তখন থেকে বিক্ষোভটা শুরু হয়। পাকিস্তান গঠনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, পরবর্তীতে পাকিস্তানের গভর্নর জেনারেল খাজা নাজিমুদ্দিন 1948 সালে আইন পরিষদের অধিবেশনে বলেছিলেন ভাষা সম্পর্কিত বিতর্ক শুরু হওয়ার আগেই এসব ছাপা হয়ে গিয়েছে। এই যে খাজা নাজিমুদ্দিন, সেই সময়েও পূর্ব পাকিস্তানের দালাল কিছু ছিল, এই ধরনের মানুষজন। এখন যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস, আসিফ নজরুল, আমিনুল ইসলাম বুলবুল, বুঝতে পারছেন, এই নামগুলোকে তৈরি করেছে কারা? পাকিস্তান। বুঝতে পারছেন, আর সেই কারণেই আজ বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করে দেওয়ার একটা সুন্দর রূপরেখা তৈরি হয়ে গেছে। এ দেখুন 21শে ফেব্রুয়ারির স্মরণে প্রতি বছর ফেব্রুয়ারিতে হয় মাসব্যাপী বইমেলা। এবছর হবে কিনা ভগবান জানে, কারণ যে শ্রদ্ধা নিবেদন হয় শহীদ মিনারে গিয়ে, আপনাদের প্রথম স্লাইডে যেটা দেখালাম, সেই স্লাইডে যে শহীদ মিনার রয়েছে, ভাষা শহীদ মিনার, সেই শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, অর্ঘ্য করেন। তারপর বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকে। এই সমস্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। এবছর কি হবে জানি না, গত বছরও সেভাবে আনুষ্ঠানিকভাবে উদযাপন হয়নি ভাষা দিবস। এবার দেখুন জিন্নাহ তার অনমনীয় অবস্থান। বলছে তৎকালীন পাকিস্তান রাষ্ট্রে বাংলাভাষীরা উর্দুভাষীদের চেয়ে সংখ্যাগরিষ্ঠ ছিল। যেটা বললাম, পশ্চিম পাকিস্তানে তত ভোট ছিল না যত ভোট পূর্ব পাকিস্তানে ছিল। তার মানে বুঝতে হবে আপনাদের, উর্দুভাষীর চেয়ে বাংলাভাষীরা সংখ্যাগুরু ছিল। আচ্ছা, এই কারণেই আরও বেশি রাগ ছিল জিন্নার। তারপর 1948 সালের 21শে মার্চ পূর্ব পাকিস্তান সফরে এসে রেস কোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ এক সমাবেশে স্পষ্ট ঘোষণা করেছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সেই বিখ্যাত মন্তব্য তার এখনও ভাইরাল, ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। তিনি বাংলাদেশে দাঁড়িয়ে, মানে তৎকালীন পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে এক ঝাঁক বাঙালির সমাবেশে বলছেন উর্দুই হবে দেশের রাষ্ট্রভাষা, বাঙালি তুমি বাংলা ভুলে যাও। বুঝতে পারছেন, আন্দোলনটা তারপর থেকে জোরালো হয়। তারপর থেকে স্ফুলিঙ্গ আর স্ফুলিঙ্গ থাকে না, আগুনে পরিণত হয়।
বলছে সেই সমাবেশে উপস্থিত অনেকেই সাথে সাথে প্রতিবাদ শুরু করেন। এই ঘোষণাকে বলা যেতে পারে নতুন রাষ্ট্র সম্পর্কে বাঙালির স্বপ্নভঙ্গের সূচনা। জিন্নাহ উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার ব্যাপারে শুরু থেকে অনমনীয় মনোভাব প্রকাশ করে আসছিলেন। আজ পূর্ব পাকিস্তানের মাটিতে এসেও তিনি সেই মনোভাব প্রকাশ করলেন এক ঝাঁক বাঙালির কাছে। বলুন কত সাহস থাকলে এই জিনিস করা যায়। আজ আবারও সেই পাকিস্তান বাংলাদেশের কায়েম নিজের হাতে করতে চাইছে, অর্ধেক করে নিয়েছে, আর এই অন্তর্বর্তী সরকারের আমলে পুরোটাই করে নেবে। নির্বাচিত সরকার আসবে কি আসবে না জানি না, তবে পাকিস্তান আপাতত বাংলাদেশের কে ভালো মতনই কবজা করে নিয়েছে। আর যারা ভাবছেন বাংলাদেশের জন্য পাকিস্তানও টি-20 বিশ্বকাপ খেলবে না, এত ভালো বন্ধু পাকিস্তান বাংলাদেশের হয়ে গেছে এখন, তারা ভুল ভাবছেন। পিসিবি থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে, পাকিস্তান টি-20 বিশ্বকাপ খেলবে খেলবে খেলবে, এ নিয়ে কোনো তাদের কোনো নোটিশ নেই, কোনো বিজ্ঞপ্তি নেই। বোঝা গেল? যারা এখনো উৎফুল্ল হয়ে নাচছেন ওদের তো ক্যাম্প বন্ধ করে দিয়েছে। ক্যাম্প বন্ধ করে দিয়েছে টাকার অভাবে, হয়তো এমনিও তো ভিখারি দেশ পাকিস্তান, টাকা নেই, ক্যাম্প করতে পারছে না, কি করা যাবে? তাই বলে কি টি-20 বিশ্বকাপ খেলবে না? অত সহজ নয়, ওরকম ভাববেন না। পাকিস্তান আপনাদের অত ভালো বন্ধু নয় এখনো যে আপনাদের জন্য তারা টি-20 বিশ্বকাপ থেকে উইথড্র করে নেবে টিম। ওইসব স্বপ্ন দেখাচ্ছে আর কি, যে আপনারা যাতে আরও বেশি পাকিস্তান প্রেমী হয়ে যান। দেখুন এরপরে আমি রেখেছি বিবিসি বাংলারই, বলছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন। আন্দোলন যখন জোরালো হলো তখন তো একটা সংগঠন দরকার, আর সেইখান থেকেই সে সময় বুদ্ধিজীবীরা উদ্বেগ প্রকাশ করেন যে মাতৃভাষার পরিবর্তে উর্দু চাপিয়ে দিলে বাংলাভাষী পরবর্তী প্রজন্ম অশিক্ষিত হয়ে পড়বে, বাংলা ভাষার সত্তা ঝুঁকিয়ে পড়বে, স্বাধীনভাবে মাতৃভাষার চর্চার ক্ষেত্রে এটিকে বড় আঘাত বলে মনে করা হয়েছে। এ বিষয়ে বাঙালির মনে ক্ষোভের অনুভূতি তখন থেকেই দানা বাঁধতে থাকে, আর সেই সালেই শেষের দিকে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। 48 সালের শেষের দিকে গঠন করা হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এরপর আসে সেই দিন, এ তো চলতেই থাকে, বিক্ষোভ, ওদিকে তোমার পুলিশের গুলি, পুলিশের লাঠিচার্জ চলতেই থাকছে। বুঝতে পারছেন? যেভাবে বাংলাদেশ মানে তৎকালীন পূর্ব পাকিস্তান লড়েছিল, ঠিক সেভাবেই আমাদের এপার বাংলার সংবাদ মাধ্যমগুলো, সামাজিক সংগঠনগুলো, তারাও কিন্তু এই পূর্ব পাকিস্তানের বাসিন্দাদের পাশে থেকে লড়েছিল, সাপোর্ট দিয়েছিল, রাজনৈতিক আশ্রয় দিয়েছিল, এবং আমাদের এ বাংলার সংবাদপত্রগুলোতে কিন্তু ভাষা আন্দোলনকে সেভাবেই পোর্ট্রে করা হয়েছিল গোটা বিশ্বের কাছে। বুঝতে পারছেন? বাঙালি এবং গোটা ইন্ডিয়ার যে সংবাদ মাধ্যমগুলো ছিল তারা পুরো দমে সাপোর্ট করেছিল পূর্ব পাকিস্তানের বাঙালিদের এই আন্দোলনে। আর তারপর আসে সেই দিন 1952 সালের 21শে ফেব্রুয়ারি। কি হয়েছিল সেই দিনে, কি ঘটেছিল? তার আগে দেখুন ভয়ঙ্কর অগ্নিস্ফুলিঙ্গের জন্ম কিভাবে হয়। জিন্নাহর মৃত্যুর পরও রাষ্ট্রভাষা নিয়ে নানা রকম পাল্টা প্রস্তাব চলতে থাকে। দেশভাগের পর থেকে 52 সালের শুরু পর্যন্ত বাঙালিরা জোরালোভাবে রাষ্ট্রভাষা উর্দু সম্পর্কে তাদের বিরুদ্ধে মনোভাব ব্যক্ত করে গেছেন। প্রতিক্রিয়া হিসেবে থেমে থেমে আন্দোলন চলেছে। তবে এই আন্দোলনে সবচেয়ে ভয়ঙ্কর অগ্নিস্ফুলিঙ্গের জন্ম হয় যখন 52-র 26শে জানুয়ারি পাকিস্তানের অ্যাসেম্বলিতে উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়। 1952 সালের 26শে জানুয়ারি পাকিস্তানি অ্যাসেম্বলিতে পাশ হয়ে যায় যে উর্দুই হচ্ছে একমাত্র রাষ্ট্রভাষা, বাদ বাকি কোনো ভাষাকেই স্বীকৃতি দেওয়া হবে না পাকিস্তান রাষ্ট্রে। বলছে দেখুন, পূর্ববঙ্গের অধিবাসী হওয়া সত্ত্বেও 1952 সালের 27শে জানুয়ারি ঢাকার সফরে এসে খাজা নাজিমুদ্দিন পল্টনে এক সমাবেশে জিন্নাহর কথাই পুনরাবৃত্তি করে। তিনি বলেন, একইভাবে জোরালো প্রতিবাদে তিনি চান রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানও ওঠে সেই সমাবেশেই। তিনি গিয়ে বলেন, জিন্নাহ মোহাম্মদ আলী জিন্নাহর সেই বক্তব্য যে উর্দুই হবে রাষ্ট্রভাষা। ইতিমধ্যেই পাকিস্তানের অ্যাসেম্বলিতে এটা পাশও হয়ে গিয়েছে, আপনাদের কিছু করারও নেই। আর যেটা বলছেন তিনি খাজা নাজিমুদ্দিন, এই যে বক্তব্যটা তিনি বলেছিলেন পল্টনে, সেটা কিন্তু বাংলায় বলেছিলেন, সেটা কিন্তু উর্দুতে বলেননি। বাংলায় বলছেন যে উর্দুই হবে আমাদের রাষ্ট্রভাষা। বুঝুন কেমন দোয়াচলা, কেমন দালাল। এবার দেখুন কি ঘটেছিল সেই দিন। বলছে, বলা হয়ে থাকে রাজনৈতিক কারণে নেওয়া খাজা নাজিমুদ্দিনের অবস্থান
ও তার বক্তব্য ভাষা আন্দোলনের নতুন মাত্রা যোগ করেছিল। তার ঘোষণায় পূর্ব পাকিস্তানের বাঙালিদের মনে বঞ্চনার অনুভূতি আরও জোরালো হয়ে ওঠে। খাজা নাজিমুদ্দিনের বক্তব্য প্রত্যাখ্যান করে পরদিন থেকেই পূর্ব পাকিস্তানে শুরু হয় স্বতঃস্ফূর্ত ধর্মঘট ও বিক্ষোভ মিছিল, যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভাসানীর নেতৃত্বে সম্মেলনে অংশ নেন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, সংস্কৃতি কর্মী এবং পেশাজীবী সম্প্রদায়ের মানুষজন। 21শে ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট ঘোষণা করা হয়েছিল। ধর্মঘট প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশপাশের এলাকায় 144 ধারা জারি করে দেওয়া হয়েছিল, যা লঙ্ঘন করেই জন্ম হয়েছিল শহীদ দিবসের। বুঝতে পারছেন, একের পর এক পুলিশের গুলি, একদম হুলুস্থুলু কাণ্ড। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নিয়ে নেয় এলাকা। তারপর হয়, বলছে দেখুন, ইনি মাহফুজ হোসেন, একজন ডাক্তার। তার বয়ানে বিবিসি বাংলা এই জায়গাটা লিখেছে, বলছে সেই দিন ঢাকা মেডিকেল কলেজে ছাত্র হিসেবে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ছিলেন মোহাম্মদ মাহফুজ হোসেন। সেই সময় তিনি ডাক্তারি পড়ুয়া ছিলেন। বলছে কয়েক বছর আগে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তার বর্ণনায় ফুটে উঠেছে সেদিনকার চিত্র। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 21শে ফেব্রুয়ারি দুপুরে গুলিবিদ্ধ 3 জনকে হাসপাতালে গ্রহণ করি আমি। কপালে গুলিবিদ্ধ রফিককে দেখেই মৃত ঘোষণা করা হয়। তার উরুতে গুলিবিদ্ধ হয়ে বরকত মারা যান রাতে আমার চোখের সামনেই। ঢাকা মেডিকেল কলেজের কাছেই গুলিবর্ষণ হয়েছিল শিক্ষার্থীদের উপর। তিনি বলেছিলেন, আমরা তখন বাইরে থেকে বহু আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আমরা শুনেছিলাম বহু মানুষ গুলিতে আহত হয়েছে। মুহূর্তেই এমার্জেন্সি ওয়ার্ড পূর্ণ হয়ে যায়। আহতদের অনেকেই মুমূর্ষ, তাদের সঙ্গে আসা মানুষজন আর চিকিৎসককে ঠাসাঠাসি হয়ে যায় জরুরি বিভাগ। ভাষা আন্দোলনে কতজন শহীদ হয়েছিলেন সে বিষয়ে সঠিক সংখ্যা এখনও পাওয়া যায়নি। বুঝতে পারছেন, সেই রকম একটা আন্দোলন, যে আন্দোলনের পর পাকিস্তান রাষ্ট্রকে দমতে হয়েছিল, তাদেরকে পিছু হটতে বাধ্য করেছিল এই আন্দোলন। এরপর কি হয়, বিবিসি বাংলাই করেছে, বাংলাকে সরকারি ভাষা করার দাবি এসেছিল যেভাবে। দেখুন, এই সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকায় পুলিশ, ছবি মোহাম্মদ তাকিউল্লাহ, বদরুদ্দিন উমরের গ্রন্থ পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি থেকে এই ছবি সংগৃহীত করা হয়েছে। 144 ধারা জারি, পুলিশরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবার হাতেই রাইফেল, আসুন আন্দোলন করতে, গুলি চালিয়ে দেবো। যেরকমটা আজ আপনারা দেখেন, পুলিশ গুলি চালিয়ে দেয় ধুমধারাক্কা। আর যেটা আপনারা দেখেছেন 2024-এর জুলাইতে, আগস্টে, আপনারা বলবেন ওটা তো হাসিনার দায়, আসলে তো পাকিস্তানের দায়। আপনারা জানবেন না, এতদিন এত কথা বলার পরেও, এত প্রমাণ দেওয়ার পরেও যারা 9-এও শেখে না, তারা 90-তেও শেখে না, এ কথা আমি জানি। দেখুন কি বলছে, 52-র 21শে ফেব্রুয়ারিতে ঢাকায় প্রবল গণ আন্দোলনে পুলিশের গুলিতে অনেকে মারা যাওয়ার পর কার্যত পাকিস্তানি শাসকদের পক্ষে বাংলা ভাষার দাবি অগ্রাহ্য করা সম্ভব ছিল না। বুঝতে পারছেন, সেই 47 সাল থেকে 52 সাল, 47 থেকে 52 সাল, প্রায় 5 বছর ধরে আন্দোলন করার পরেও, জিন্না যখন বেঁচে ছিল তারপরেও পাকিস্তান দমেনি। আর ওই একটা 21শে ফেব্রুয়ারি দেখিয়ে দিল যে মানুষ স্বতঃস্ফূর্ত আন্দোলন কখনো দমে না, বরং রাষ্ট্রের সিদ্ধান্ত বদলে দিতে সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেটাই হয়েছিল। দেখুন, বলছে এর 2 বছর পর, 52-এরও 2 বছর পর, এই ঘটনার 2 বছরের পর, বেশি সময় পর, 1954 সালের 7ই মে পাকিস্তান সংসদ বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করেছিল। 54 সালের 7ই মে। এরও 2 বছর পর 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয়। 214 নম্বর অনুচ্ছেদে বাংলা ও উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উল্লিখিত করা হয় বলেছিলেন মিস্টার আলিম। কবে হয়েছিল? 56 সালের যে প্রথম সংবিধান হয় পাকিস্তানের, সেই সংবিধানে 214 নম্বর অনুচ্ছেদে দুটো ভাষাকে রাষ্ট্রভাষা সম্মান দেওয়া হয়েছিল, তার মধ্যে একটি বাংলা এবং সংখ্যাগুরুদের ভাষা। বুঝতে পারছেন, সেই সময়ে পাকিস্তানের সংখ্যাগুরুদের ভাষা ছিল বাংলা, উর্দু নয়। এবার দেখুন, এর আগে 1954 সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট মাঠে নেমেছিল 21 দফার দাবিতে, যেখানে বলা হয়েছিল 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসের মর্যাদা পাবে
ও বাংলা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পাবে। এর মধ্যে একটা দাবি পূরণ হয়েছে, বাংলা সরকারি ভাষার স্বীকৃতি পেয়েছে, কিন্তু 21শে ফেব্রুয়ারি সেই দিনটাকে ভাষা দিবসের স্বীকৃতি দিতে হবে, সেই দাবি কিন্তু অনবরত চলছিল। দাবি যত বছর যাচ্ছিল ততই জোরালো হচ্ছিল। এর মাঝে আপনাদের দেখতে হবে ওই 56 থেকে 71-এর মধ্যে সময়কাল, সেই সময়টা আমি সাজিয়েছি। দেখুন, মুজিবুর রহমান বণিক বার্তা হেডলাইন করেছিল, ভাষা আন্দোলনের কর্মী থেকে বঙ্গবন্ধু। যে ভাষা আন্দোলন বাংলাদেশকে একটা আলাদা স্বীকৃতি দিয়েছিল, সেই ভাষা আন্দোলনের একজন অন্যতম নায়ক মুজিবুর রহমান, তিনি কিন্তু তারপরেও দমে যাননি। তিনি তার পরবর্তী টার্গেট স্থির করে নিয়েছিলেন। তিনি বুঝেছিলেন যদি এই রাষ্ট্রে বাঙালির দাবিকে মান্যতা দিতে হয়, বাঙালির অধিকার যদি ছিনিয়ে নিতে হয়, তাহলে সরকার গঠনে বাঙালিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে হবে। অন্তত সরকারে এই পূর্ব পাকিস্তান থেকে একগুচ্ছ প্রতিনিধি, সংখ্যাগুরু প্রতিনিধি সংসদে যেতে হবে, তাহলেই বাঙালির অধিকার বাঙালি ছিনিয়ে নিতে পারবে। সেটা তিনি ভালো মতনই বুঝেছিলেন। তারপরেই শুরু হয় বাঙালির অধিকারের লড়াই। কীরকম? 1956 থেকে 71-এর সময়কালে যে প্রধান দিক, 56 সালের সংবিধান ভাষা আন্দোলনের চূড়ান্ত সাফল্যের ফসল হিসেবে 56 সালের পাকিস্তানের প্রথম সংবিধানে বাংলা ও উর্দুকে যৌথ রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তারপরে হয় সাংস্কৃতিক জাগরণ। এই সময়ে বাংলা একাডেমি প্রতিষ্ঠা করা হয়, নতুন শহীদ মিনার নির্মাণ করা হয় এবং 21শে ফেব্রুয়ারি পালনের মতো ঘটনাগুলো ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 57 সাল থেকেই, মানে 52 সালে যে 21শে ফেব্রুয়ারির যে দিনটা, সেটা কিন্তু 53, 54, 55, 56 প্রত্যেকটা বছরেই কিন্তু পালন হতো বাংলাদেশে ভাষা দিবস হিসেবে। তারপর গোটা বিশ্বে কিভাবে ভাষা দিবস হলো সেই 21শে ফেব্রুয়ারি, সেটাও আপনাদের জানাচ্ছি। 1966 সালের 6 দফা দাবি ও 70-এর নির্বাচন, বলছে 6 দফা আন্দোলন ও 70-এর নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ শক্তিশালী হয় এবং ভাষার অধিকার স্বাধীনতা সংগ্রামের মূল দাবিতে পরিণত হয়। বলছে একটা স্বাধীন দেশে কেন বাঙালির স্বাধীনতা থাকবে না? বাঙালিকেও স্বাধীনতা দিতে হবে। আর সেই 6 দফা দাবি নিয়ে 70-এর নির্বাচন লড়েছিল এই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ। বুঝেছেন? আর সেই আওয়ামী লীগ এত বেশি আসন পেয়ে গিয়েছিল যে পশ্চিম পাকিস্তানের সমস্ত রাজনৈতিক নেতাদের, শীর্ষ রাজনৈতিক দলের নেতাদের মাথায় বাজ পড়ে গিয়েছিল যে কি হবে এবার। বলছে 71 সালের মুক্তিযুদ্ধ, 71 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এবং বাংলা ভাষা একক রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা ভাষার মর্যাদার চূড়ান্ত বিজয় ছিল। বুঝতে পারছেন? যখন পাকিস্তান, ওই পশ্চিম পাকিস্তানের ওখানে বসে থাকা রাজনৈতিক নেতারা শেখ মুজিবুর রহমানকে গ্রহণ করতে অস্বীকার করেন, সরকার গঠন করতে অস্বীকার করেন, তখন তিনি আন্দোলনে নেমে যান। আর যখন আন্দোলনে নামেন তখন পাকিস্তান সেনা পাঠিয়ে দেয়। বুঝতে পারছেন? নিজেরই দেশে, নিজেরই প্রদেশে সাধারণ মানুষকে সেনা দিয়ে গুলি করা হয়। শুরু হয়ে যায় 71-এর বিপ্লব এবং সেই বিপ্লবে অংশগ্রহণ করে ভারতও, সাহায্য করে পূর্ব পাকিস্তানকে। আর তারপরেই জন্ম নেয় একটা নতুন রাষ্ট্রের, যার নাম হয় বাংলাদেশ। কেন? কারণ বাংলার জন্যই তো এই আন্দোলন, তাই দেশের নাম বাংলাদেশ। 1972 সালের পর, স্বাধীনতার পর 72 সালের সংবিধানে বাংলা ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা করা হয়। আর 87 সালে বাংলা ভাষা প্রচলন আইন জারি করা হয়, যা সরকারি ও বেসরকারি সকল ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করে। আপনি ইংরাজিতেও সরকারি কাজকর্ম করতে পারেন, কিন্তু বাংলা ভাষা বাধ্যতামূলক। এখনো পর্যন্ত গোটা পৃথিবীর একটি মাত্র দেশ সেই বাংলাদেশ, যেখানে আপনি বাংলা ভাষায় ডাক্তারি পড়ারও সুযোগ পাবেন। এই কারণেই বাংলাদেশে বাংলা ভাষাকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। আর আমাদের এই বাংলাতেও বটে। আমি তো বললামই না আপনাদের মানভূম ভাষা আন্দোলনের কথা বললামই না। যে আন্দোলন এই বাংলায় শুরু হয়েছিল, সেটা বাংলাদেশে ভাষা আন্দোলনের অনেক আগে, অনেক বছর আগে। তার আগে আপনাদের জানিয়ে রাখি যে এই 21শে ফেব্রুয়ারিকে কবে থেকে গোটা বিশ্ব ভাষা দিবস হিসেবে পালন করে আসছে। বণিক বার্তা করেছে, বলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির সেই সকালটি। বুঝতে পারছেন? প্রথমবার ভাষা দিবস উদযাপন ইউনেস্কোর
ঘোষণার পর। ঘটনার মূল বিষয়, তারিখ ও স্থান 1999 সালের 17 নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ সম্মেলনে। মূল প্রস্তাবক ছিল বাংলাদেশ ও সৌদি আরব। সিদ্ধান্ত ছিল 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা। উদ্দেশ্য কী ছিল? ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা, বহুভাষিক শিক্ষা এবং আন্তর্জাতিক সংহতি বৃদ্ধি করা। বুঝতে পারছেন? বাংলা ভাষা একটা উদাহরণ ছিল মাত্র। ইউনেস্কোর এই বাংলা ভাষার দিনটিকে স্বীকৃতি দেওয়া, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার একটাই লক্ষ্য ছিল যে পৃথিবীর যত অপমানিত পদদলিত ভাষা রয়েছে তারা যাতে আর অসম্মানে না থাকে। আজ আপনারা জানেন গোটা পৃথিবী জুড়ে প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। গোটা বিশ্বে সবচেয়ে প্রচলিত ভাষার মধ্যে বাংলা ভাষা রয়েছে 7 নম্বরে। বুঝতে পারছেন বাংলা ভাষার গুরুত্ব কতটা বেশি গোটা বিশ্ব জুড়ে? আর সেই গুরুত্ব আজ বাংলাদেশেই হারিয়ে গিয়েছে। কেন? তার কারণ তারা এখন উর্দুতে উজ্জীবিত হচ্ছেন। পূর্ব পাকিস্তান তারা এখন মেনে নিয়েছেন যে বাংলাদেশ আর বাংলাদেশ নেই, পশ্চিম পাকিস্তানের নির্দেশেই আমরা চলবো, আমরা শরিয়াত আইন মেনেই চলবো, গণতন্ত্র বলে কিছু হয় না, এইসব তারা মেনে নিয়েছেন। আচ্ছা, পালন শুরু হয় কবে থেকে? 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে বিশ্বব্যাপী দিনটি পালিত হয়। সেই 2000 সালের 21শে ফেব্রুয়ারির ছবি বাংলাদেশের। এই দিনটি বাংলা ভাষা ও ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে বিশ্বব্যাপী স্বীকৃতি দেয়, যা ইউনেস্কোর শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। বুঝতে পারছেন? এটা আরও একটা লক্ষ্য ছিল যে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা। আজ দেখুন, যেই শান্তির জন্য যে ভাষা সবথেকে মৃদুভাষী বলা হয়, আজ সেই ভাষার যে বাংলাদেশের যে সমস্ত বাঙালিরা রয়েছে সেই বাংলা ভাষায় কথা বলে, তাদের মুখে মৃদু ভাষা শুনতে পান? তাদের মুখ খুললেই সবসময় আগুন বেরোয়। আজকে 7 সিস্টার্স দখল করে নেয়, বুঝতে পারছেন? কালকে তারা চিকেন স্নেক ডবল করে নেয়, মানে যা নয় তাই করে তারা। কিন্তু কখনো স্বীকারও করে না আজকের দিনে এই প্রজন্ম যারা নেট ঘেটে বলে, আমি দেখলাম যে পাকিস্তান 71-এ ভারতের কাছে ক্ষমা চেয়েছিল, বাংলাদেশের কাছে তো চাইনি। তাদের কাছে আর কি এক্সপেক্ট করা যায়? তারা ইতিহাস আর কতটুকুই বা জানেন? আর তাই আজকের এই ভাষা আন্দোলনে বাংলাদেশের যে ভূমিকা, পূর্ব পাকিস্তানের যে ভূমিকা আপনাদের সামনে তুলে ধরলাম, সেগুলো অবশ্যই এই মূর্খদের সঙ্গে শেয়ার করে নিন। যারা নেট ঘেটে বলে, আমি তো খুঁজে দেখলাম পাকিস্তান ভারতের কাছে স্যারেন্ডার করেছিল, বাংলাদেশের কাছে তো করেনি, তাহলে 71-এ বাংলাদেশ জিতেছিল ভারত। এই সমস্ত মূর্খদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে নেবেন। তাদেরকে জানিয়ে দিন ভাষা আন্দোলন আসলে কি ছিল এবং 71-এর আন্দোলন সেই আন্দোলনেরই পথ ধরে, লেশ ধরে হয়েছিল। না যদি হতো তাহলে আজকে বাংলাদেশ বলে কোনো দেশ তোমাদের থাকতো না, যেটা নিয়ে তুমি বড়াই করছো। বুঝতে পারছেন? যেটা নিয়ে এরা বড়াই করছে এই জুলাই জঙ্গিরা, সেই দেশটাও আজকে পাকিস্তানের হাতের কবলে থাকতো, আর তিলে তিলে মরতে হতো বাঙালিকে। আমার এই এপিসোড যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7। জয় হিন্দ, বন্দে মাতরম।